জৈন ধর্মের প্রবর্তক মহাবীরের এই বিশাল বড় মূর্তিটা, যেটাকে অনেকেই মহাবলী মূর্তি নামে চেনে, এই মূর্তিটা রয়েছে দক্ষিণ কর্ণাটক জেলার বেথানগড়ি তালুকের ধর্মস্থল নামক গ্রামে। এই ধর্মস্থল গ্রামেই রয়েছে শ্রী মঞ্জুনাথ টেম্পল, যেটা কর্ণাটকের অন্যতম শিব মন্দির। কর্ণাটক রাজ্যের ম্যাঙ্গালোর থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত এই ধর্মস্থল এখন খবরের শিরোনামে। ধর্মস্থলের এই মন্দিরের কর্তৃপক্ষের আদেশে নাকি 100-র ওপর মহিলার গণকবর দেওয়া হয়েছে। A shocking scandal has rocked Karnataka as allegations of a mass grave in Dharamsthala. They have led to the formation of a special investigation team in order to probe the claims of murders, rapes and disappearances spanning over 2 decades. এই ঘটনাটা হঠাৎ করেই সামনে এসেছে এবং তারপর থেকেই কর্ণাটক রাজ্য তোলপাড় হচ্ছে। কর্ণাটকের সরকার ইতিমধ্যে একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করেছে এর তদন্ত করার জন্য। এই ঘটনা যথেষ্ট চমকে দেওয়ার মতন, কিন্তু এই ঘটনা যেভাবে সামনে এসেছে সেটা আরও চমকে দেওয়ার মতন। কর্ণাটক পুলিশের সাথে এক ব্যক্তিকে দেখা যাচ্ছে যিনি আপাদমস্তক কালো কাপড়ে ঢাকা। এই কালো কাপড়ের ভেতরে যিনি আছেন তিনি এখনও অবধি এই ঘটনার একমাত্র সাক্ষী। তার নাম পুলিশের তরফ থেকে এখনও প্রকাশ করা হয়নি। ওই ব্যক্তির দাবি যে তিনি ওই মঞ্জুনাথ মন্দিরে নাকি 20 বছরের বেশি সাফাই কর্মী হিসেবে কাজ করেছেন এবং এই সাফাই কর্মী হিসেবে কাজ করাকালীন 1995 সাল থেকে 2014 সাল পর্যন্ত সে নিজে নাকি 100-র ওপর মেয়ের মৃতদেহ কবর দিয়েছে। তাকে এই কাজটা করতে বাধ্য করা হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে। যদিও মন্দির কর্তৃপক্ষের ঠিক কোন ব্যক্তি এই আদেশ দিয়েছিল তা এখন অবধি জানা যায়নি। ওই প্রাক্তন সাফাই কর্মী পুলিশকে জানিয়েছে যে কবরগুলো সে দিয়েছিল তার মধ্যে পুরুষের মৃতদেহ ছিল, কিন্তু বেশিরভাগই ছিল নারীর মৃতদেহ এবং সেই মৃতদেহ দেখে এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে ওই নারীদের সাথে নির্যাতন করা হয়েছে, তাদেরকে করা হয়েছে এবং তারপর তাদেরকে মেরে ফেলা হয়েছে। ওই প্রাক্তন সাফাই কর্মী নাকি এমন অনেক মৃতদেহ কবর দিয়েছে যেটা কোনো স্কুল ছাত্রীর। কবর দেওয়ার সময় সেই স্কুল ছাত্রীর শরীরের নিচের অংশে কোনো কাপড় বা অন্তর্বাস ছিল না। এরকমও অনেক মৃতদেহ সে কবর দিয়েছে যে মৃতদেহর মুখ দিয়ে পোড়ানো। এই ধর্মস্থল নেত্রবতী নামক একটা নদীর তীরে অবস্থিত। এই নেত্রবতী নদীতেই নাকি এই সমস্ত লাশ ভেসে আসতো বলে জানিয়েছে ওই সাফাই কর্মী। প্রথম এই লাশ ভেসে আসাটা তার খুব একটা অস্বাভাবিক মনে হয়নি। তার মনে হয়েছিল হয়তো এই ঘটনাটা আত্মহত্যার ঘটনা হতে পারে বা কোনো দুর্ঘটনা হতে পারে, কিন্তু পরবর্তীকালে মন্দির কর্তৃপক্ষ ওই সাফাই কর্মীকে এই সমস্ত মৃতদেহ তুলে নিয়ে এসে কবর দেওয়ার নিদান দিয়েছিল। এমনকি ওই সাফাই কর্মী এই কাজটা না করতে চাওয়ায় তাকে প্রাণে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল এই মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে। প্রায় 15 থেকে 20 বছর টানা এই কাজ করতে করতে এক সময় তিনি হাঁপিয়ে পড়েন এবং এই কাজ করতে আপত্তি জানান তিনি। সেই সময় তার পরিবারের মেয়েকে টেনে নিয়ে যাওয়া হয় মন্দির এবং তার সাথেও শ্লীলতাহানি করা হয়। এই ঘটনার ভিত্তিতে 2014 সালে ওই সাফাই কর্মী তার পরিবারকে নিয়ে এই ধর্মস্থল এলাকা ছেড়েই পালিয়ে যান। তারপর আজকে 10 বছর বাদে ওই ব্যক্তি আবার হঠাৎ করে উদয় হয়েছেন এবং তিনি সোজা চলে গেছেন পুলিশের কাছে। ওই প্রাক্তন সাফাই কর্মীর দাবি যে তিনি এত বছরেও এই দুঃস্বপ্ন ভোলাতে পারেননি। এই স্মৃতি এখনও তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। তিনি রাতে ঠিক করে ঘুমোতে পারেন না। সে কারণেই তিনি ফিরে এসেছেন এবং ফিরে আসার পর প্রথমে তিনি এমন একটি কবরে যান যেটি তিনি নিজে হাতে দিয়েছিলেন। সেই কবর খুঁড়ে সেখান থেকে হাড় বের করে তার ছবি তোলেন এবং সেই হাড়ের স্যাম্পেল নিয়ে গিয়ে পুলিশের কাছে পৌঁছে দেন তিনি। মৌখিকভাবে বলার সাথে সাথে তিনি পুলিশকে এটাও জানিয়েছেন যে সমস্ত জায়গাতে কবর দেওয়া রয়েছে সেই জায়গাতেও তিনি পুলিশকে নিয়ে যেতে পারেন। এই ঘটনা সামনে আসার পর কর্ণাটকের সরকারের তরফ থেকে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করে দেওয়া হয় 19 জুলাই, যেটার মাথায় রয়েছেন কর্ণাটকের ইন্টারনাল সিকিউরিটি ডিজিপি এবং তার সাথে রয়েছেন 3 জন আইপিএস অফিসার। এছাড়াও রয়েছেন প্রায় 20 জন পুলিশ কর্মী। তারা সবাই মিলে এই ঘটনার তদন্ত করবে। এই ঘটনাতে যে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে, ধর্ষণের অভিযোগ উঠেছে বা এই এলাকাতে নিখোঁজ হয়ে যাওয়া যে মহিলারা, তাদের সবার বিষয়ে এই তদন্ত করবে এই স্পেশাল ইনভেস্টিগেশন টিম। আর ধর্মস্থল মন্দিরের ওই প্রাক্তন সাফাই কর্মীকে আপাতত পুলিশি পাহারায় রাখা হয়েছে। ওই ব্যক্তির দাবি যে মৃতদেহ ওইভাবে মাটিতে পুঁতে রাখা থাক সেটা তিনি চান না। তিনি চান তাদের সসম্মানপূর্বক সৎকার করা হোক এবং দোষীদের সাজা হোক। এই মন্দির,
এই প্রথমবার যে খবরের শিরোনামে উঠে এসেছে তা একেবারেই নয়। এই ধর্মস্থল মন্দির সংক্রান্ত প্রায় 463টি মামলা রয়েছে, যার এখনো কোনো কুল কিনারা হয়নি। এই মন্দিরটা প্রায় 800 বছরের পুরনো মন্দির। এটা একটা হিন্দু মন্দির হওয়া সত্ত্বেও মন্দিরের মালিকানা রয়েছে জৈন ধর্মের ব্যক্তির কাছে। আর এই মন্দিরের মালিক এতটাই প্রভাবশালী যে তার প্রভাবের প্রকোপ থেকে বাঁচার জন্য এই প্রাক্তন সাফাই কর্মী নিজেকে আপাদমস্তক কালো কাপড়ে ঢেকে রেখেছে। এই ধর্মস্থল গ্রামে যারা থাকেন এবং এই ধর্মস্থল গ্রাম যে তালুকের অন্তর্গত, সেই বেলথানগড়ি এলাকার যারা আদিবাসী রয়েছেন তাদের অনেকের প্রচুর অভিযোগ রয়েছে এই মন্দিরকে নিয়ে, এবং সেই প্রত্যেকটা অভিযোগই মহিলা সংক্রান্ত। কোথাও সন্দেহ করা হয়েছে যে মহিলা নিখোঁজ হওয়ার পেছনে এই মন্দিরের হাত রয়েছে, কখনো কোনো মহিলার খুন এবং ধর্ষণের পেছনে এই মন্দিরের নাম বারবার উঠে এসেছে। এরকম কতগুলো উদাহরণ আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো। সব থেকে উল্লেখযোগ্য ঘটনা হলো সৌজন্যার ঘটনা। ধর্মস্থলের এই গ্রামে সৌজন্যা তার বাবা মায়ের সাথে বসবাস করত এবং সে একটা কলেজে পড়াশুনো করত। 2012 সালের 9 অক্টোবর সৌজন্যা সকালবেলায় কলেজে পরীক্ষা দিতে যায়, কিন্তু তারপর আর বাড়িতে ফিরে আসেনি। একদিন বাদে তার মৃতদেহ পাওয়া যায় তারই বাড়ির থেকে 150 মিটার দূরে একটা ঝোপে। মৃতদেহ একটা গাছে বাঁধা ছিল, শরীরে ছিল একাধিক ক্ষতর চিহ্ন। তার প্রাইভেট পার্টে মাটি গুঁজে দেওয়া হয়েছিল ধর্ষণের প্রমাণ মেটানোর জন্য। সৌজন্যা কলেজের পরীক্ষা শেষে বাসে করে ফিরে ধর্মস্থল বাস স্ট্যান্ডে নামে, তারপর হাঁটতে শুরু করে বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় পড়ে মহাবলী মূর্তি যাওয়ার গেট, সেখান থেকেই নিরুদ্দেশ হয় সৌজন্যা। অনেক খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পাওয়া যায়নি। তারপরে 18 বছরের সৌজন্যাকে কেউ বা কারা করে গাছে বেঁধে দিয়ে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এক ব্যক্তিকে পরবর্তীকালে গ্রেপ্তার করে পুলিশ, যার নাম সন্তোষ রাও। এই সন্তোষ রাওয়ের নামটা মনে রাখবেন, পরবর্তীকালে কাজে লাগতে চলেছে। এই ব্যক্তি স্বীকারও করে নেয় যে সেই নাকি ধর্ষণ ও খুন করেছে, সেই মতো তার সাজাও হয়ে যায়। কিন্তু এখানেই গল্প শেষ নয়। এই ঘটনা ঘটার 20 দিন আগে এই ধর্মস্থল গ্রামেই আরও একটা ঘটনা ঘটেছিল। গ্রামের এক হাতিশালার মালিক, যাকে সেখানকার স্থানীয় ভাষায় মাবাতি বলা হয়, যাকে বাংলায় আমরা মাহুত বলে থাকি, তার মৃতদেহ পাওয়া যায় নেত্রবতী নদীর পাড়ে। 65 বছর বয়সী ওই বৃদ্ধের মাথা পাথর দিয়ে থেঁতলে দেওয়া হয়েছিল। নারায়ণ সাপাল্লা নামে ওই ব্যক্তির 50 বছর বয়সী বোনের মৃতদেহ পাওয়া যায় তাদের বাড়িতে। এই নিয়ে পুলিশের বক্তব্য ছিল যে লুটপাট করতে এসে কেউ বা কারা এই ঘটনা ঘটিয়েছে। এই ঘটনাতেও নাম জড়িয়েছিল সৌজন্যার ঘটনায় ধৃত সেই সন্তোষ রাওয়ের। কি ভাবছেন এই সন্তোষ রাওই আসল কালপ্রিট? এরই মধ্যে কোনো রহস্য লুকিয়ে রয়েছে? তা একেবারেই নয়। রহস্য লুকিয়ে রয়েছে ওই হাতিশালার মালিকের মৃত্যুতে। এই ধর্মস্থল গ্রামে নাকি ওই মাহুতের কিছুটা জমি ছিল, যে জমির পাশ দিয়ে রাজ্য সড়ক তৈরি হওয়ার কথা ছিল। এই ধর্মস্থল মন্দিরের যিনি মালিক, তার ওই জমির ওপর নজর গিয়ে পড়ে। যেন তেন প্রকারেণ সেই জমি হাতানোর চেষ্টা করে সেই ব্যক্তি, কিন্তু ওই হাতিশালার মালিক বা মাহুত এই জমি দিতে রাজি হয়নি। তারপর তার ওপর অত্যাচার শুরু হয়। প্রথমে তার ঘরের ইলেকট্রিসিটি, তারপর তার জলের কানেকশন বন্ধ করে দেওয়া হয়। এবং এর কিছুদিন বাদে যখন ওই ব্যক্তির স্ত্রী এবং সন্তান বাড়িতে ছিল না, তখন কেউ বা কারা এসে ওই ব্যক্তিকে মারধর করে এবং তার চোখের সামনেই তার বোনকে ধর্ষণ করে। এই যে আপনাদেরকে আমি বললাম সন্তোষ রাওয়ের নাম, যে সন্তোষ রাওয়ের নাম জড়িয়েছিল সৌজন্যার ধর্ষণ এবং খুনের কেসে, এবং তার সাথে সাথেই এই হাতিশালার মালিকের খুনের ক্ষেত্রেও। মজার ব্যাপার এটাই যে এই সন্তোষ রাওকে নিয়ে ওখানকার পুলিশ দুবার দুরকম তথ্য দিয়েছে। আসলে ব্যাপারটা হচ্ছে এই সন্তোষ রায় ওই ধর্মস্থল এলাকার স্থানীয় বাসিন্দা ছিলেন না। তিনি কিছুদিন আগে এই ধর্মস্থলে এসেছিলেন এবং এই ধর্মস্থলে সন্তোষ রাওয়ের আসার তারিখ নিয়ে দুবার দু জায়গায় দুরকম রিপোর্ট করেছে ওখানকার পুলিশ। মাহুতের কেসে পুলিশ জানিয়েছে যে 2012 সালের 20 সেপ্টেম্বর নাকি ওই সন্তোষ রাও ধর্মস্থলে পৌঁছেছিলেন, আর সৌজন্যার কেসে ওই তারিখটা হয়ে গেছে 8ই অক্টোবর। অর্থাৎ 30 দিনের মধ্যে একই ব্যক্তির একই জায়গায় এসে পৌঁছানোর দুরকম তারিখ বানিয়ে দিয়েছে পুলিশ। শুধু তাই নয়, সৌজন্যার মামলাতে যখন সন্তোষ রাওকে গ্রেপ্তার করা হয়, তারপরে তার মেডিকেল টেস্ট হয়েছিল এবং সেই মেডিকেল টেস্টে ধরা পড়েছিল যে সন্তোষ রাওয়ের নাকি ফিমোসিস রয়েছে। ফিমোসিস পুরুষদের লিঙ্গের একরকম ইনফেকশন। এই ইনফেকশন হলে লিঙ্গে প্রচুর ব্যথা হয়, আর সেই জন্য সেই সময় যৌন সঙ্গমে লিপ্ত হওয়া সম্ভব নয়। এমনকি মূত্রত্যাগ করার সময়ও লিঙ্গে ব্যথা হয় প্রচণ্ড। তাহলে এই সন্তোষ রাও ধর্ষণ করলো কি করে? সৌজন্যার শরীরে যে ক্ষতর দাগ ছিল, তাতে যে নখের আঁচড় ছিল, তার সাথে সন্তোষ রাওয়ের ডিএনএ স্যাম্পেল পর্যন্ত ম্যাচ করেনি। আর যারা সন্তোষ রায়কে ধরিয়ে দিয়েছিল পুলিশের হাতে, তাদের রহস্যজনকভাবে মৃত্যু হয়ে যায়। সন্তোষ রাও নাকি মেনে নিয়েছিল, তার যে
দোষ সেটা নাকি কবুল করে নিয়েছিল, তার জন্য সন্তোষ রাওকে দোষী সাব্যস্ত করা হয়েছে। যার লিঙ্গে সমস্যা রয়েছে সে ধর্ষণটা করলো কি করে, এটা একটা বড় প্রশ্ন উঠেছিল সেই সময়। এবং পরবর্তীকালে এই সন্তোষ রাওয়ের বাবা, যিনি পেশায় একজন শিক্ষক, তিনি মিডিয়াকে জানিয়েছিলেন যে সন্তোষ রাও নাকি মানসিক বিকারগ্রস্ত ব্যক্তি একজন, এবং সেই কারণে সে মাঝে মাঝে বাড়ি থেকে পালিয়ে গেছে এবং তাকে ধরে আনতে হয়েছে। মানে এটা আর বলার অপেক্ষা রাখে না যে এই ঘটনাতে পুলিশ কোনো একজন প্রভাবশালী ব্যক্তিকে আড়াল করার জন্য এই সন্তোষ রাওকে বলির পাঁঠা বানিয়েছিল। এই কর্ণাটকের সৌজন্যার কেসের সাথে আমাদের কলকাতার আরজি করে যে ডাক্তার, মহিলা ডাক্তারের সাথে যে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে তার অনেক মিল রয়েছে। কোনো একদিন সেটা নিয়ে আমরা কথা বলবো। তবে আজকে কথা হবে ধর্মস্থলের ওই মন্দির এবং তার মালিককে নিয়ে। এই ধর্মস্থলের মন্দিরের মালিক এতটাই প্রভাবশালী যে ধর্মস্থল নিয়ে এর আগে যারাই বলতে গেছে তাদেরই চুপ করানো হয়েছে, সে সাংবাদিক হোক বা ইউটিউবার। কে এই প্রভাবশালী ব্যক্তি, কে এই ধর্মস্থলের মন্দিরের মালিক, তার নামটা একটু বাদে আপনাদেরকে বলছি। তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই ব্যক্তি রাজনীতির সাথেও যুক্ত ছিলেন এবং সেই সংক্রান্ত আরও একটা ঘটনা ঘটেছিল। 1986 সালে এই ধর্মস্থল পঞ্চায়েতে ভোট হওয়ার কথা ছিল। এই ভোটের প্রার্থী ছিলেন কমিউনিস্ট পার্টি মার্কসিস্টের মেম্বার MK দেবানন্দ। আর এই MK দেবানন্দের বিরুদ্ধে ভোটের প্রতিদ্বন্দ্বী ছিলেন ওই মন্দিরের মালিক। MK দেবানন্দ বরাবরই ওই স্থানীয় আদিবাসীদের নিয়ে আন্দোলন করেছেন, তাদের অধিকারের জন্য লড়াই করেছেন, যে কারণে এলাকার মানুষ MK দেবানন্দকে যথেষ্ট সম্মান করতেন এবং তার যথেষ্ট পরিচিতি ছিল। তাই পঞ্চায়েত ভোটে তার জয় সুনিশ্চিত ছিল। কিন্তু তিনি নমিনেশন ফাইল করার সাথে সাথেই শুরু হয় হুমকি আসা, তাকে নমিনেশন ফেরত নেওয়ার জন্য চাপ দেওয়া হয়। কমিউনিস্ট পার্টির মেম্বার MK দেবানন্দ ভেবেছিলেন যে এগুলো হয়তো কেবলমাত্র হুমকি, রাজনীতি করতে গেলে একটুখানি হুমকি টুমকি এরকম এইসব কিছুর সম্মুখীন হতে হয়, আর সেইভাবেই ব্যাপারটাকে নিয়েছিলেন MK দেবানন্দ। কিন্তু MK দেবানন্দের ভাগ্যে অন্য কিছুই লেখা ছিল। সৌজন্যার মতনই হঠাৎ একদিন নিখোঁজ হয়ে যায় MK দেবানন্দের একমাত্র কন্যা 17 বছরের পদ্মলতা। অনেক খোঁজাখুঁজি করলেও তার কোনো হদিস সেই সময় পাওয়া যায়নি। 2 মাস বাদে তার মৃতদেহ পাওয়া যায় বাড়ির থেকে 500 মিটার দূরে। এইটা নিয়ে পুলিশ এখনো অবধি কী তদন্ত করেছে, কাদেরকে গ্রেপ্তার করেছে তা কেউ জানে না। হয়তো আজও তদন্ত চলছে এবং আদি অনন্ত কাল ধরে হয়তো এই তদন্ত চলতেও থাকবে। এই কতগুলো উদাহরণ ছিল আপনাদেরকে বোঝানোর জন্য যে এই ধর্মস্থল মন্দিরের মালিক কতটা প্রভাবশালী, যাকে বাঁচানোর জন্য পুলিশ পর্যন্ত সাহায্য করেছে। কোনো ক্ষেত্রে কোনো নির্দোষ ব্যক্তিকে ধরে জেলে পুরে দেওয়া হয়েছে, আবার কোথাও দিনের পর দিন কোনো বাবা মা ন্যায় বিচার পাননি, আবার কোথাও দেশের গণতন্ত্র ভুল লুণ্ঠিত হয়েছে এই প্রভাবশালী ব্যক্তির সামনে। আমরা আমাদের সীমিত ক্ষমতা দিয়ে একটু রিসার্চ করেছি এবং যে তথ্য আমরা পেয়েছি সেটাই আপনাদের জানাবো। ধর্মস্থলের এই মন্দির 800 বছরের পুরনো এবং পূজারী ব্রাহ্মণ হলেও মন্দিরের ট্রাস্টি তথা মালিক একজন জৈন, এটা আপনাদেরকে আমি আগেই বলেছি। এই মন্দিরের বর্তমান মালিকের নাম হচ্ছে বীরেন্দ্র হেগাড়ে। এই বীরেন্দ্র হেগাড়ের বংশই বিগত 800 বছর ধরে এই মন্দিরের মালিক এবং 21তম উত্তরাধিকারী হিসেবে 1968 সালে এই মন্দিরের দায়িত্ব পান বীরেন্দ্র হেগাড়ে। সোশ্যাল ওয়ার্কার বা সমাজকর্মী হিসেবে এই ব্যক্তির যথেষ্ট পরিচয় রয়েছে। তিনি পদ্মবিভূষণ সম্মানেও ভূষিত হয়েছেন। ওই ধর্মস্থল এলাকাতে নাকি তিনি গণবিবাহ করান, ওখানে তিনি লঙ্গরখানা চালান, মানে একদম ধার্মিক ব্যক্তি টাইপের লোক। যে ধর্মস্থলের বিরুদ্ধে মহিলাদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে, ধর্ষণের অভিযোগ রয়েছে এবং বর্তমানে একদম লেটেস্ট আপডেট যেটা যে ধর্মস্থলের একজন প্রাক্তন সাফাই কর্মী এই দাবি করছেন যে ধর্মস্থলের কর্তৃপক্ষের আদেশে 100-র ওপর মহিলার কবর দিয়েছে সেই ধর্মস্থলের মালিক আজকের দিনে বিজেপির রাজ্যসভার এমপি। 2022 সালে বিজেপি তাকে রাজ্যসভার সদস্য করে পার্লামেন্টে পাঠিয়েছে। এই বীরেন্দ্র হেগড়ে এবং তার ভাই হর্ষেন্দ্র হেগড়ে, এদের বিরুদ্ধেই অভিযোগ রয়েছে মূলত এই সমস্ত যৌন নির্যাতন এবং ধর্ষণের। কিন্তু যেমন আপনাদেরকে বলেছি, এরা এতটাই প্রভাবশালী যে এখনও অবধি পুলিশের কোনো রেকর্ডে এদের কোনো নাম ওঠেনি। আর মন্দিরের প্রাক্তন সাফাই কর্মী সামনে আসার সাথে সাথেই মঞ্জুনাথ টেম্পলের সেক্রেটারি সোজা কর্ণাটকের হাইকোর্টে চলে গেছেন এবং কর্ণাটকের হাইকোর্টে গিয়ে একটা রায় নিয়ে এসেছেন যে এই ধরনের ঘটনার কোনো মিডিয়া রিপোর্টিং যেন না হয়। বিভিন্ন ধরনের অন্যায় এবং পাপকে ধামাচাপা দেওয়ার অভিযোগ আগের থেকেই ছিল এই ধর্মস্থলের মন্দিরের বিরুদ্ধে। আর এখন মন্দিরের সাফাই কর্মী এসে দাবি করছে যে সে নিজে হাতে নাকি যৌন নির্যাতন হওয়া, ধর্ষণ হওয়া মহিলাদের কবর দিয়েছে। এবার আমাদেরকে অপেক্ষা করতে হবে এটা দেখার জন্য যে কর্ণাটকের
সরকারের তৈরি করে দেওয়া স্পেশাল ইনভেস্টিগেশন টিম কী তদন্ত করে এবং সেই তদন্তে আলটিমেটলি কী উঠে আসে। আমরা বিভিন্ন সময় দেখি আমাদের সমাজ মহিলাদের ওপর অত্যাচারের বিরুদ্ধে গর্জে ওঠে। এই তিলোত্তমার ক্ষেত্রে আমরা দেখেছি, বা ল কলেজের ক্ষেত্রে আমরা দেখেছি, এর আগেও নির্ভয়ার কাণ্ডেও আমরা দেখেছি মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। কিন্তু মানুষ রাস্তায় নেমে তখন প্রতিবাদ করে যখন কোনো ঘটনা হাইলাইট হয়ে যায়। আপনি ভাবুন, আজকে 10 বছর বাদে এক ব্যক্তি এসে দাবি করছেন যে তিনি নিজে হাতে নির্যাতিতা ধর্ষিতা মহিলাদেরকে কবর দিয়েছেন, যাদের খবর আজ অবধি আমরা জানি না, কোনো খবরের চ্যানেলে উঠে আসেনি। শুধু পুলিশের খাতায় তাদের নাম রয়েছে নিখোঁজ হিসেবে। বক্তব্যের বিষয় এইটাই যে যখন কোনো ঘটনা হাইলাইট হয় তখনই আমরা প্রতিবাদ করতে রাস্তায় নামি, কিন্তু এরকম কত ঘটনা রয়েছে যেটা হাইলাইট হয়নি। তার জন্য প্রতিবাদ করবে কে? তার জন্য কথা বলবে কে? যে সমস্ত বাবা মারা অকালে তাদের কন্যা সন্তানদেরকে হারিয়েছেন, সেই সমস্ত বাবা মাদেরকে বিচার এনে দেবে কে? এত কিছু প্রশ্ন থাকা সত্ত্বেও আমাদের আস্থা রাখতে হবে ভারতের বিচার ব্যবস্থার ওপর, আমাদের আস্থা রাখতে হবে পুলিশের ওপর, এছাড়া আমাদের কোনো উপায় নেই। কর্ণাটকের ধর্মস্থল নিয়ে এর পরবর্তী যদি কোনো আপডেট আসে আপনাদেরকে নিশ্চয়ই দেব। তার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা কোনোভাবেই কোনো রকম গুজবে কান দেবেন না। এখানে এটাও একটা বাস্তব কথা যে এটা যদি মন্দির না হয়ে মসজিদ হতো তাহলে এতক্ষণে দেশ তোলপাড় হয়ে যেত। ওই মসজিদের নামে আরও কতগুলো মসজিদকে বদনাম করা হতো, কতগুলো মসজিদের উপর বুলডোজার চলে যেত, তার কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু যেহেতু এটা মন্দিরে হয়েছে তাই টিভি মিডিয়া বা গদি মিডিয়া এটা নিয়ে মুখে কুলু পেটেছে। দেখুন, আমি যতটুকু হিন্দু ধর্ম বুঝি, মন্দির ভগবানের থাকার জায়গা, মন্দির কোনো মালিকের হতে পারে না। বিশেষ করে সেই মালিক যদি প্রভাব খাটিয়ে মহিলাদের উপর অত্যাচার করে এবং সেই অত্যাচারের ঘটনা ধামাচাপা দেয়, তাহলে এই রকম পাপিষ্ঠের তো ওই মন্দিরের মালিক হওয়ার কোনো অধিকারই নেই। আর এই ধরনের ব্যক্তিকে যে রাজনৈতিক দল শরণ দিচ্ছে, সেই রাজনৈতিক দলকেও সামাজিকভাবে বয়কট করা উচিত সমগ্র দেশবাসী। আর এই সব কিছুর ঊর্ধ্বে একটা প্রশ্ন রয়েছে, আমাদের দেশে মহিলাদের ওপর অত্যাচারের ঘটনার ব্যাপ্তি বা বিস্তার কতটা, সেটা কি আন্দাজ করা সম্ভব কারো পক্ষে? আমাদের সমাজের মহিলারা কবে যোগ্য সম্মান পাবেন, কবে তারা নিরাপত্তার সাথে সমাজে বাঁচতে পারবেন, এই প্রশ্নটা আজ থেকে 50 বছর আগেও যতটা গুরুত্বপূর্ণ ছিল, আজকেও ততটাই গুরুত্বপূর্ণ রয়ে গেছে। এর মধ্যে কত সরকার এসে গেছে, কত সরকার চলে গেছে, কিন্তু দেশে মহিলাদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তাই চুপ অ্যান্ড ডুয়ের পক্ষ থেকে আমরা সবসময় চেষ্টা করি যে সমস্ত ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে দেশে, সেই সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার। আপনি যিনি দেশের নাগরিক, যদি আপনি সচেতন না হন তাহলে আপনার পেছনে চুপি চুপি এই ধরনের ঘটনা ঘটবে। আপনার সমাজে, আপনার ঘরের মহিলার সম্মান ভুলুণ্ঠিত হবে। তাই সকলের কাছে অনুরোধ যে আপনারা চুপ অ্যান্ড ডুকে সমর্থন করুন, চুপ অ্যান্ড ডুয়ের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে বা এই ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করুন। আর শেষ অবধি যদি ভিডিওটা দেখেই ফেলেছেন তাহলে একটা লাইক অবশ্যই করে যাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের সমাজ এবং পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করবেন। নমস্কার।